হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর আইরিন চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। ফার্স্ট অফ অল সরি ফর মাই ক্র্যাকড ভয়েস। আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, দ্যাট ইজ এন্টারিক ফিভার। এন্টারিক ফিভারের মধ্যে দুটি বিষয় পড়ে, একটি হচ্ছে টাইফয়েড ফিভার আর একটি হচ্ছে প্যারাটাইফয়েড ফিভার। বর্তমানে বাংলাদেশে টাইফয়েড ফিভারটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তো আজকে আমি টাইফয়েড ফিভার নিয়েই কথাবার্তা বলবো। টাইফয়েড ফিভারের লক্ষণ, উপসর্গ এবং টাইফয়েড ফিভার কেন হচ্ছে, টাইফয়েড ফিভারের প্রতিরক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা, এগুলো নিয়েই মূলত আজকে আমি কথা বলবো। টাইফয়েড ফিভার গুরুতর ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যা মূলত আমাদের জিআইটি এবং ব্লাড সিস্টেম মানে আমাদের পরিপাকতন্ত্র এবং আমাদের রক্ত প্রবাহকে প্রভাবিত করে। তো এটি মেনলি দুইটি অর্গানিজমের মাধ্যমে হয়ে থাকে, দ্যাট ইজ সালমোনেলা টাইফি অ্যান্ড অ্যানাদার ইজ সালমোনেলা প্যারাটাইফি। এখন আসি টাইফয়েড ফিভার কেন হয়। যেসব এলাকায় স্যানিটেশন অনেক বেশি দুর্বল, মানে মলমূত্র নিষ্কাশনের ব্যবস্থা খুব দুর্বল এবং সংক্রমিত লোকের মলমূত্র খাবারের সাথে এবং পানির সাথে মিশে একজন হেলদি হিউম্যানকে অ্যাটাক করতে পারে এবং দূষিত পানি এবং খাবারের মাধ্যমেই মেনলি টাইফয়েডটা মানুষের মধ্যে ছড়িয়ে থাকে। মেডিকেলের ভাষায় আমরা যেটাকে বলি ফিকো ওরাল রুট। তারপরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়া, হাত না ধুয়ে খাবার খাওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না বান্না করা, খাবার না ঢেকে রাখা, সব কিছু মিলিয়ে আসলে টাইফয়েডের জীবাণুটা আমাদের শরীরের ভিতরে ঢুকে। এবার আসি টাইফয়েডের লক্ষণ এবং উপসর্গ নিয়ে। টাইফয়েডের প্রথম এবং প্রধান লক্ষণ হলো জ্বর। জ্বর অনেক উচ্চমাত্রার হয়ে থাকে, 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর চলে যেতে পারে এবং সেটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। অনেক সময় পেটে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে, প্রচুর পরিমাণে ক্ষুধামন্দা থাকে, পেশেন্টের একেবারেই মুখে রুচি থাকে না, বমি বমি ভাব থাকে, পেশেন্টের ডাইজেশন বা হজমে অনেক বেশি সমস্যা হয়। প্রাপ্তবয়স্কদের মানুষের ক্ষেত্রে অনেক সময় কনস্টিপেশন বা যেটাকে আমরা বলি কোষ্ঠকাঠিন্য, এবং যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে অনেক সময় ডায়রিয়া হতে পারে। টাইফয়েডের কারণে অনেক বেশি শারীরিক দুর্বলতা এবং অবসাদ লাগা এবং শারীরিক ক্লান্তিও দেখা দিতে পারে। এছাড়াও যদি টাইফয়েডের ট্রিটমেন্ট সঠিকভাবে না নেওয়া হয়, সেই ক্ষেত্রে ইন্টেস্টাইনাল পারফোরেশন বা আমরা যেটাকে বলি পরিপাকতন্ত্র ছিদ্র হয়ে যাওয়া আর কি, এরকমও গুরুতর অবস্থা হতে পারে। এছাড়া বুকে বা পিঠে গোলাপি রঙের ফুসকুড়ির মতো উঠতে পারে। এবার আসি চিকিৎসা নিয়ে। টাইফয়েডের প্রথম এবং প্রধান চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক। এখন আপনার উপসর্গ এবং লক্ষণ দেখে আপনার ডাক্তার আপনাকে সেইভাবে অ্যান্টিবায়োটিক দিবে। সেটা যে কোনো ধরনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হতে পারে, সিপ্রোফ্লক্সাসিন, এজিথ্রোমাইসিন, সেফট্রাইক্সন, এইরকম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ডাক্তার আপনার উপসর্গ বা আপনার লক্ষণ দেখে আপনাকে দিবে। কিছু কিছু ক্ষেত্রে ইনজেক্টেবল ফর্মেও অ্যান্টিবায়োটিক নিতে হয়, সেটিও আপনার লক্ষণ দেখে আর কি ডাক্তার আপনাকে সাজেস্ট করবে যে এটা আপনি অ্যান্টিবায়োটিক মুখে খেতে পারবেন নাকি আপনাকে ইনজেক্টেবল ফর্মে নিতে হবে। এছাড়াও আনুষঙ্গিক যে সমস্যাগুলো থাকে, যেমন জ্বরের জন্য নর্মাল প্যারাসিটামল এবং মুখে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়া। এর আগেও আমি ডেঙ্গুর ভিডিওতে বলেছিলাম যে ডেঙ্গু হলে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে। যে কোনো জ্বরের ক্ষেত্রে তরল খাবারের আসলে বিকল্প নেই। যেমন ধরেন নর্মাল পানি, নর্মাল খাবার, স্যালাইন, ফলের রস, ডাবের পানি, তারপরে স্যুপ, এই টাইপের ভাতের মার, এই টাইপের খাবারগুলো আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব হয়, ডাইজেশনে হেল্প করে এবং দ্রুত রিকভারি হয়। অ্যাকচুয়ালি কেউ যদি সলিড খাবার খেতে পারে সেটাও পারবে, তবে সেই ক্ষেত্রে তার ডাইজেশনটা কেমন, পেশেন্ট ইমপ্রুভমেন্ট কেমন করছে, পেশেন্টের ইমিউনিটি কেমন এবং পেশেন্ট ডিজিজটার প্রতি কিভাবে ফাইট করছে সেটার উপর ডিপেন্ড করবে। অ্যাজ এ ডক্টর আমি বলবো সবসময় জ্বরের ক্ষেত্রে তরল জাতীয় খাবারগুলো বেশি খাওয়াতে। এতে পেশেন্ট অনেক বেশি হাইড্রেটেড থাকে, কোনো ধরনের হাইপোভোলেমিক শকে চলে যায় না। সে আপনি সলিড বা স্পাইসি খাবার খেলেন, সেটা গিয়ে সেই খাবারগুলো লিভারের জন্য মেটাবোলাইজ করা অনেক বেশি টাফ হয়ে যায়, তখন লিভারের উপর প্রেশারটা অনেক বেশি পড়ে। আপনার মধ্যে থেকে টাইফয়েডের লক্ষণগুলো চলে গেলেও আপনাকে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হবে। আই রিপিট, আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হবে। উপসর্গ ভালো হয়ে গেলে মাঝপথে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করেই এটা ছেড়ে দেয়। এসব ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে টাইফয়েড ফিভার হলে এর আগে আপনি যে অ্যান্টিবায়োটিকটা খেয়েছেন, পরবর্তীতে সেই অ্যান্টিবায়োটিকটাই আপনার বডিতে রেজিস্ট্যান্সি ডেভেলপ করে। তো এই জন্য আপনার উপসর্গ ভালো হয়ে গেলেও অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হবে।
এবার আসি প্রতিরক্ষা এবং প্রতিরোধ বিষয়ে কথা বলতে। যে এলাকায় টাইফয়েডের প্রবণতা অনেক বেশি, সেসব এলাকায় মানুষগুলো যদি টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে থাকে, মেইনলি 2 ধরনের ভ্যাকসিন টাইফয়েডের হয়ে থাকে। একটি হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, আরেকটি হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো আপনারা ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিয়ে তারপরে ভ্যাকসিন নিতে পারেন। যেসব এলাকার পানির অবস্থা অনেক বেশি খারাপ, এছাড়াও খাবার ভালোভাবে রান্না করা, খাবারের আগে ভালো মতো হাত ধোয়া, শৌচালয় ব্যবহার করার পরে ভালো মতো করে হাত ধোয়া, কাঁচা সবজি বা ফল খাওয়ার আগে সেটা ভালো মতো করে ধুয়ে খাওয়া, দরকার হলে পানি ফুটিয়ে তারপরে আবার ফিল্টারজাত করে সেই পানি পান করা। এইভাবে আর কি আমরা টাইফয়েড থেকে প্রতিরোধ এবং প্রতিরক্ষা পেতে পারি। এছাড়াও রাস্তার পাশে অস্বাস্থ্যকর খোলা খাবার এবং যেসব খাবারে বরফ মিশ্রিত করে, যেমন রাস্তার পাশে জুসের যে দোকানগুলো থাকে সেগুলোই জুসের মধ্যে যে বরফের টুকরা দেয়, তারপরে হচ্ছে যে আখের রস বিক্রি করে, আখের রস সেই যে মেশিনটা, এই মেশিনটা কতটুকু হাইজেনিক ওয়েতে তারা পরিষ্কার রাখে, এই টাইপের রাস্তার পাশের পানিগুলো না খাওয়া, জুসগুলো না খাওয়া, তারপরে যে ফুচকা চটপটি এগুলোর মধ্যে যে পানিগুলো ব্যবহার করে, এগুলো থেকেও কিন্তু টাইফয়েড হয়ে থাকে। টাইফয়েড হলে প্রথম সপ্তাহে আমরা পেশেন্টের একটা ব্লাড কালচার করে থাকি। এরপরে পেশেন্টটা ক্যারিয়ার স্টেজে আছে কি নেই সেটা জানার জন্য আমরা পরবর্তীতে স্টুল কালচার বা ইউরিন কালচার করে থাকি। এছাড়াও বোন ম্যারো কালচার করা হয়। বোন ম্যারো কালচারটা আমাদের দেশে এখনও এত বেশি পপুলার না। আমরা ক্লিনিক্যাল বেসিসে ব্লাড কালচার, ইউরিন কালচার, স্টুল কালচার এগুলাই ইউজুয়ালি করে থাকি। অ্যান্টিবডি ডিটেকশন টেস্ট যেমন উইডাল টেস্ট, তারপরে হচ্ছে আইজিএম, আইজিজি এগুলো করে থাকি। তারপরে মলিকুলার লেভেলে কিছু টেস্ট আছে যেমন পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই টেস্টগুলো আমরা ইউজুয়ালি টাইফয়েড ফিভারের ক্ষেত্রে করে থাকি। এই ছিল আমার আজকে টাইফয়েড ফিভার নিয়ে কথাবার্তা। আপনাদের যদি টাইফয়েড জ্বর নিয়ে সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাইফয়েডের পরীক্ষা পদ্ধতি বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধের যে বিষয়টা, এই ব্যাপারে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। বি সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। আখের রস